আজ হয়তো অনেকেই দেখেছেন একজন সম্মানিত সংসদ সদস্য হাফেজ হানজালা তিনি হেঁটে যাচ্ছেন, আর আর্মির প্রোটোকলের ভেতর থেকে এখানে প্রচুর পরিমাণ সেনা সদস্য দাঁড়িয়ে আছেন। তাদের ভেতর থেকে দেখা গেল যে একজন মানুষ, যদিও ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি, কিন্তু একজন ক্ষমতাসীন দলের ওইপন্থী মানুষ চিৎকার করে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যায়। এই একটা বিষয়কেই যদি আজকে আশকারা দেওয়া হয়, এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, আগামী দিনে এটা যে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এটা কিছুতেই ভালো হবে না। বাংলাদেশে আর কখনো জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 1400-র অধিক জুলাই যোদ্ধা তাদের প্রাণ উৎসর্গ করে যে ফ্যাসিবাদীদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেছে, এটা তো ছিল তাদের বৈশিষ্ট্য যে তারা মানুষকে কখনো যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে, কখনো জঙ্গি ট্যাগ দিয়ে ডিহ্যুম্যানাইজ করে ফেলতো। তাদেরকে কেমন যেন মানুষের কাতার থেকে বের করে দিত। এই যে যাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন সময় জেলে ভরা হয়েছে, সবাইকে তো জেলেও ভরা হয়নি, অনেককে তো নির্মমভাবে শহীদি করে ফেলা হয়েছে, কাউকে এমনভাবে দীর্ঘকাল আয়নাঘরে গুম করে রাখা হয়েছে পরিবারও আদৌ জানতে পারেনি বেঁচে আছে নাকি মরে গেছে। আর যাদেরকে নির্মমভাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে, তাদেরকেও যে ধারায় তারা মামলা দিত, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, এটা তো ছিল জামিন অযোগ্য একটা আইন। এই ধারায় যাদেরকে মামলা দেওয়া হতো, যারা জামিন পেত তাদেরকে অন্তত 1-1.5-2 বছর এটা অনায়াসেই তাদেরকে কাটিয়ে দিতে হতো। এমনকি 6 মাস অতিবাহিত হওয়ার আগে তো আইনজীবীরাও এই মামলা নিয়ে বেশি একটা আগ্রহ দেখাতো না, কারণ সকলে জানতো যদি তার আগে বের করার চেষ্টা করে তাহলে নিম্ন আদালত থেকে যদি জামিন দিয়েও দেয়, উচ্চ আদালত থেকে আবার স্টে অর্ডার জারি করে তাদেরকে এমন হয়রানির মধ্যে ফেলবে যা থেকে বের হতে তাদেরকে আরও 2 গুণ বা 3 গুণ সময় লেগে যেতে পারে। তো আমরা এই যে সমস্ত জালেমদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তাদের যে বৈশিষ্ট্য ছিল এখনও দেখা যাচ্ছে কিছু মানুষের ভেতরে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সে একই বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। আজ হয়তো অনেকেই দেখেছেন একজন সম্মানিত সংসদ সদস্য হাফেজ হানজালা, যিনি বাহাদুরপুরের পীর সাহেবের চাচাতো ভাই, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছেন এবং তার জন্য তরুণ সমাজ এবং নারীরা ব্যাপকভাবে কাজ করেছেন, কোনো ধরনের বিনিময় ছাড়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং তার প্রতি ভালোবাসার খাতিরে তারা এই কাজগুলো করেছেন। তো যুবকদের ভেতরে এতটা সম্মানিত, এতটা বরিত একজন সংসদ সদস্য তিনি হেঁটে যাচ্ছেন, আর আর্মির প্রোটোকলের ভেতর থেকে এখানে প্রচুর পরিমাণ সেনা সদস্য দাঁড়িয়ে আছেন। তাদের ভেতর থেকে দেখা গেল যে একজন মানুষ, যদিও ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি, কিন্তু একজন ক্ষমতাসীন দলের ওইপন্থী মানুষ চিৎকার করে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যায়, জঙ্গি এমপি। তাই জঙ্গি এমপি অর্থটা কি? কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করেছেন? 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি যখন দেশ শাসন করেছে, সে সময় তো তারা র্যাবকে গঠন করেছে এবং এই জঙ্গি নাটকের সূচনা তো মৌলিকভাবে সেখান থেকেই। পরবর্তীতে যেটাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছে এবং একটা রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করেছে। কিন্তু সেই বিএনপি আমলেও আমাদের সিলেটেও আমরা দেখেছি কত নিরীহ আলেমকে, হুজুরকে, সাদা সিধা মানুষকে, এমনকি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষকে নির্মমভাবে শিকার হতে হয়েছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন হিফজ বিভাগে, আমি সর্বপ্রথম যার কাছে পড়াশোনা করেছি, হাফেজ মাহমুদুল হাসান, জামিয়া দারুসালাম মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তাকে এক রাতে এসে এভাবে ধরে নিয়ে গেল। আর সেই সময় তো জঙ্গি নাটক এটা অত্যন্ত ভয়াবহ ছিল। তাকে নিয়ে কিছুদিন গুম করে রেখে জুলুম করলো, নির্যাতন করলো, এরপর ছেড়ে দিল, মামলাও দিল না, জেলেও যেতে হলো না। কিন্তু এই অল্প কয়েকদিনের নির্যাতনের পরিণতি এটা ছিল, ফিরে আসার পর আর স্বাভাবিক তিনি হতে পারেননি। মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব আর বেশি দিন পালন করতে পারেননি। সর্বোচ্চ মনে হয় 3 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরই টকবগে এক তরুণ, এক যুবক আলেম কিন্তু নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তো যদিও তাকে গ্রেফতার করা হয়নি এবং তাকে গুম রেখে যখন ছেড়ে দেয়, তখন বলেছিল আসলে আমাদের একটা বুঝতে ভুল হয়েছে, আমরা একই নামের আরেকজনকে খুঁজছিলাম, ভুলবশত আপনাকে উঠিয়ে আনা হয়েছে। তো তখন যতই ভুল স্বীকার করুক না কেন, কিন্তু নিজের প্রাণ দিয়ে তাকে সেই ভুলের মাসুল দিতে হয়েছে। তো এরকম শুধু একটা উদাহরণ না, এটা তো আমাদের চোখের সামনে। আমরা তখন শিশু, মাত্র হিফজ বিভাগে পড়ি, কিন্তু হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। এরকম আরো কত মায়ের বুক খালি হয়েছে। বিশেষ করে সিলেটেই তো আমাদের জানাশোনার ভেতরে কত আলেমকে, নিরীহ আলেমকে এগুলোর ভুক্তভোগী হতে হয়েছে। এখন দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে না আসতে আবারও সেই একই শব্দ এবং একই চেতনা এটা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো কিছুতেই কাম্য হতে পারে না। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে মাওলানা আমির হামজা
সম্মানিত একজন সংসদ সদস্য, কুষ্টিয়া থেকে নির্বাচিত, তিনি একটা জুমার বক্তৃতার ভেতর কথা বলতে গিয়ে তিনি আবেগে একজন মন্ত্রীকে, যিনি ইসলাম নিয়ে একটু অন্য টাইপের মন্তব্য করেছেন, যার দাবি ছিল 1971-এর সেই মুক্তিযুদ্ধ এটা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হয়নি। তো এই বক্তব্যকে কেন্দ্র করে মাওলানা আমির হামজা প্রতিবাদ করতে গিয়ে সেই মন্ত্রীকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দিয়ে বসলো। তো যদিও শব্দচয়ন নিয়ে কেউ দ্বিমত করতেই পারে, এটা খুবই স্বাভাবিক, এবং আসলেই নাস্তিক শব্দটা তো খুবই ভয়ঙ্কর শব্দ, কিন্তু আমরা দেখেছি এটাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এক বিএনপির নেতা 100 কোটি টাকার মানহানি মামলা দায়ের করে দিয়েছে এই একজন এমপির বিরুদ্ধে। আপনি ভাবতে পারেন, তাহলে একজনকে নাস্তিক বললে এর দ্বারা যে তার ক্ষতি হয়েছে, অথবা সমস্ত ইসলামপন্থীরা সেই মন্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, অথবা তিনি মারা গেলে তার জানাজাও কোনো হুজুর আদায় করবেন না, বিষয়টা এমন না। উপরন্তু তিনি ক্ষমতায় থাকায় এর দ্বারা কোনো ক্ষতিই হবে না। উল্টো নাস্তিক বলার কারণে গণহারে দেখা যাবে মানুষ হয়তো এই যিনি বলেছেন এটা তার একটা অত্যুক্তি হিসাবেই তারা নিয়েছেন, বা এটাকে তারা খুব একটা সিরিয়াস ভাবে নেননি। কিন্তু এই যে জঙ্গি শব্দে আখ্যায়িত করা হলো, এর পরিণতি কতটা ভয়াবহ। একজন সংসদ সদস্যকে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে যদি জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, আপনি ভাবেন তাহলে এই দেশের জনসাধারণ, যারা এমপি মন্ত্রী না, যারা কোনো চেয়ারম্যান মেম্বার না, তারা কি পরিমাণ অনিরাপদ থাকতে পারে। আগামী দিনেও তাদেরকে এর কারণে কিছু সাফার করতে হবে না, এটা আমরা গ্যারান্টি দেই কিভাবে। একজন সংসদ সদস্য, তাকে জঙ্গি বলার জন্য কি দলিল আছে বা কি কারণ দেখাতে পারবে? যদিও কে বলেছে এটা বের করা কোনো ব্যাপারই না। সদিচ্ছা থাকলে ওরকম সুরক্ষিত জায়গায় তো আর যেন তেন ব্যক্তি যেতেও পারেন না। আর যারা গিয়েছেন তাদেরকেও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু যদি চিহ্নিত করা না হয়, তাহলে বুঝবেন এর প্রতি সরকারেরও নীরব সমর্থন আছে। আর যদি চিহ্নিত করা হয়, তাহলে বুঝবেন তাদের ভেতর হয়তো এখনো কিছু ভালো লোক আছে। কিন্তু দীর্ঘমেয়াদে আপনি তাদের মানসিকতাটা চিন্তা করেন। এই যে হাফেজ হানজালা, যিনি রমজানে একটা ইফতার পূর্ব বক্তৃতায় কথা বলতে গিয়ে একটু কঠিন কথা বলে ফেলেছিলেন, তার বক্তব্যের সারমর্ম ছিল এরকম যে স্থানীয় কিছু বিএনপির নামে যারা রাজনীতি করতে গিয়ে বিভিন্ন জুলুম করে ফেলে, এই টাইপের কিছু লোককে হয়তো তিনি বোঝাতে গিয়ে বলে ফেলেছিলেন যে আমি যদি শক্ত হই তাহলে বিএনপি তো এই দেশে থাকতেই পারবে না, আর আপনারা রাজনীতি করেন স্থানীয়ভাবে, আর আমার রাজনীতি সারা দেশ জুড়ে। পরবর্তীতে তিনি এটা ভুল স্বীকার করেছেন এবং তিনি এটাকে স্লিপ অফ টাং বলে উল্লেখ করেছেন। তারপরও যদি আমরা ধরি যে বক্তব্যের কারণে বিএনপি পন্থী অনেকের ভেতরে তার প্রতি ক্ষোভ বা মনোকষ্ট থাকতেই পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু এটাকে কেন্দ্র করে তাকে জঙ্গি বলে একজন হাফেজে কোরআন, এবং যিনি যুবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন নির্বাচনের আগে, এবং কাজ যদি ভালো করতে পারেন আগামীতেও হয়তো জনপ্রিয় থাকবেন, তো এরকম একজন ব্যক্তিকে শুধুমাত্র ভিন্নমতের হওয়ার কারণে জঙ্গি শব্দে আখ্যায়িত করা, এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। যদিও দুঃখজনকভাবে এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ হবে না। আওয়ামী লীগ পন্থী যারা, তারা তো প্রতিবাদ করার প্রশ্নই আসে না। বিএনপি পন্থী যারা দলীয় এই জাতীয় ভুলের বিরুদ্ধে, তারা কবেই বা গর্জে উঠেছে, আর কয়জনে গর্জে উঠেছে। উপরন্তু আমরা দেখেছি গণভোট নিয়ে দুই একজন ছাত্র নেতা অথবা বিএনপি পন্থী কোনো অ্যাক্টিভিস্ট যদি এমন কোনো মন্তব্য পেশ করেছেন ফেসবুকেও, যেটা দলের বর্তমান অবস্থানের বিপরীত, তাকে দল থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। গতকালে এমন নিউজ ভেসে এসেছে। তো সেখানে এটার বিরুদ্ধে বিএনপি পন্থীরা প্রতিবাদ করবে আশাও তো করা যায় না। আর কওমের অনেক সিনিয়র আলেম এটা নিয়ে হয়তো মুখ খুলবেন না, কারণ যেহেতু জামায়াতের সাথে জোট করে এই 11 দলীয় জোটের ভেতর থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অনেকের দৃষ্টিতে এতে তো তার জাতি চলে গেছে। যারা জামাতের সঙ্গে জোট করে তাদের পক্ষে কথা বলাকে তারা নিজেদের ইমান ভঙ্গের কারণও ভেবে নিতে পারে। তো যার কারণে এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ হয়তো হবে না। কিন্তু আমি মনে করি এই একটা বিষয়কেই যদি আজকে আশকারা দেওয়া হয়, এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, আগামী দিনে এটা যে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এটা কিছুতেই ভালো হবে না। সর্বোপরি আমি শেষে আবারও একই কথা পুনরুক্তি করছি, যেটা শুরুতেও বলেছিলাম। 1400-র অধিক শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর কাউকে জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না। এবং এই নাটক মঞ্চস্থ করে কোনো মায়ের বুক খালি করবে, কাউকে ডিহিউম্যানাইজ করে ফেলবে, কাউকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করবে, আবারও আয়নাঘরের সংস্কৃতি চালু করবে, এটা এই জাতি কিছুতেই মেনে নেবে না। তরুণরা এখনো সচেতন আছে, এখনো পর্যন্ত তাদের রক্তের ভেতর দ্রোহের আগুন জ্বলছে। যদি এটা
যারা ক্ষমতাসীন আছেন তারা বুঝতে ভুল করেন, যখন আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো এটা বিস্ফোরিত হবে, তারা এর ধাক্কা কিছুতেই সামলাতে পারবে না। সুতরাং আমি মনে করি এই ছোট ছোট বিষয়ই তারা সেন্সিটিভ ভূমিকা পালন করা দরকার, নিজেদের সংবেদনশীলতার প্রকাশ ঘটানো দরকার, যাতে করে জাতি তাদের উপর আস্থা রাখে। কারণ এক ভুল দ্বিতীয়বার করলে এটা কিছুতেই ক্ষমার যোগ্য হতে পারে না, এবং কিছুতেই এটা ইমানের শান হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।